নমস্কার, স্টাডি আইকিউ বাংলাতে তোমাদের প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন। করছি আমরা এনসিইআরটি ক্লাস 11 এর। কালকে থেকে শুরু হয়েছে ক্লাইমেটের চ্যাপ্টার, আর এখানটায় আমরা করতে চলেছি মোস্ট ইম্পর্টেন্ট ইনোভেটিভ ক্লাস। দিস ইজ দ্য 9th চ্যাপ্টার, আর আজকে আমরা করব ফার্স্ট পার্ট সূর্যরশ্মি এবং তার সাথে রিলেটেড যা বিষয়গুলো আছে একবারে আমরা বুঝবো। এবং আমি আশা রাখবো ক্লাস শুরু করার আগে ইউ হ্যাভ অলরেডি সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, and if you have already subscribed, like the video right now, আর যদি if you already like the video then share it, ঠিক আছে? এটা তোমাদেরকে করতে হবে। চ্যাপ্টার 9 পার্ট 1 আবার মনে করিয়ে দেবো, ফান্ডামেন্টাল জিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট। এনসিইআরটি না করলে মানে যেটা এনসিইআরটিতে না করলে নয়, মানে তুমি যেটা জানো তোমার বেস্ট তৈরি করবে। তুমি WBCS এর জন্য প্রিপারেশন করছো, তুমি ইউপিএসসি এর জন্য প্রিপারেশন করছো, প্রত্যেকটা ক্ষেত্রে এটা মারাত্মক হেল্প করবে। আর তার সঙ্গে যদি তোমার এনসিইআরটি কেনার ইচ্ছা না থাকে, ইউ ক্যান গো ফর দিস ওয়ান। দিস ইজ বাই দ্য স্টাডি আইকিউ, এবং এই ভূগোল বইটা তুমি অ্যামাজন এবং ফ্লিপকার্টে পেয়ে যাবে। দুটো বই রয়েছে ভূগোলের, ইকোনমিক্স বইও লঞ্চ হয়ে গেছে এবং আর্ট অ্যান্ড কালচার হয়ে গেছে। ভূগোল বইয়ের জন্য যদি আমি বলি, পার্টিকুলারলি এই বইটা যেটা কিনা ফান্ডামেন্টাল জিওগ্রাফি বা ওয়ার্ল্ড জিওগ্রাফির সমস্ত আন্ডারস্ট্যান্ডিং যেটা এনসিইআরটি ক্লাস 9 টু ক্লাস 12 অবধি রয়েছে, সেটার একদম প্রপার কম্পাইলেশন। ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট। নেক্সট যেটা আমি তোমাদেরকে বলবো, WBCS এর কোর্স লঞ্চ হয়ে গেছে। ইউ ক্যান জাস্ট সুইচ অন টু studyIQ.com, সেখানে গিয়ে তুমি ডেফিনেটলি WBCS কোর্সকে দেখতে পারো, এবং WBCS কোর্সে যদি ক্লিক করো তাহলে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে তুমি এই বাই নাও এ যদি যাও তাহলে পরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আসবে। বাই নাও ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটায় এই অপশনটা আসবে, এখানে অফার্স অ্যাভেলেবেল এর অপশনটা তোমাকে ক্লিক করতে হবে। যে মুহূর্তে এটাকে তুমি ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার কাছে কি আসবে, এখানে তোমার কি আসবে, এখানটায় এই একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে তুমি কি করবে, আমার নাম লিখে দেবে, হোয়াট ইজ PUJA পূজা 33, নিচে এখানে টাইপ করবে, এখানে অ্যাপ্লাই যেই লাগাবে তখনই একটা ম্যাজিক হয়ে যাবে। হোয়াট ইজ দ্য ম্যাজিক দেখে নি, ম্যাজিক হচ্ছে এটা, এখানে গিয়ে 6600 টাকা রিমুভ হয়ে যাবে, মানে 33% অফার পেয়ে যাবে, কম হয়ে যাবে, ডিসকাউন্ট হয়ে যাবে। সো দিস ইজ দ্য বেস্ট অফার ইউ ক্যান হ্যাভ বাই মাই কুপন কোড। সো উই উইল ডাইরেক্টলি কাম টু দেয়ার। ইউনিট নাম্বার 4 ক্লাইমেট পড়বো। অলরেডি উই হ্যাভ টক অ্যাবাউট দ্য অ্যাটমসফিয়ার, আমরা চিনে গেছি ট্রপোস্ফিয়ার থেকে এক্সোস্ফিয়ার অবধি কাকে বলে, কি বৃত্তান্ত, কিভাবে সেটা হেল্প করে। আজকে আমরা কি দেখব, ইনসোলেশনের এই চ্যাপ্টারে আসবো, এবং এই ইনসোলেশন চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে কিভাবে পুরো পৃথিবীর হিট বাজেট কাজ করে। জিওগ্রাফির মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানটায় আমরা ইউনিটগুলো কেমনভাবে বুঝবো, যাতে আমাদের প্যারিলিয়ন, অ্যাপেরিলিয়ন, যাকে বলা হয় উত্তরায়ণ, দক্ষিণায়ন, এগুলোকে আমরা ক্লিয়ার করবো, এবং তার সাথে কিভাবে একটা জিনিস অ্যাড করে থাকে, কি না তো কিভাবে পুরো পৃথিবীতে সূর্যরশ্মির বাটোয়ারা হয়, বন্টন হয়, সেই জিনিসটা আমরা বুঝবো। দেখে মনে হতে পারে আরে এ তো আমরা পারবোই, কিন্তু আমি যদি তোমাকে বলি তাহলে পরে তোমার একটা জিনিস মাথায় থাকবে, যে এই পারবইয়ের মধ্যে যে যদি আমরা এটাকে একদম ভেতর থেকে বুঝি, অ্যানালিটিক্যাল ওয়েতে বুঝি, পুঙ্খানুপুঙ্খভাবে বুঝি, ইটস গোয়িং টু হেল্প মি আ লট, রাইট, ফর আওয়ার প্রিপারেশন। চলো শুরু করা যাক কি আছে। তুমি যদি দেখা যায়, আমরা জানি ভেরি ইম্পর্টেন্টলি যে আমাদের আশপাশে তো একটা বাতাসের আবরণ রয়েছেই। আচ্ছা, আরেকটা কথা, পিডিএফ এর জন্য যদি তুমি আমাকে বলো যে এটার কই পিডিএফ পাবো, এনসিইআরটি সাইটে গেলে ডাইরেক্টলি তুমি ওখানে গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, ঠিক আছে, নাথিং লাইক দ্যাট। আর তাছাড়া তুমি যদি তোমার কাছে পিডিএফ না থাকে, আমি তোমাকে কথা দিচ্ছি, জাস্ট খাতা পেন নিয়ে বসো, যেখানে যেখানে আমি নোটস দিচ্ছি সেটাকে লিখে রাখো, দ্যাটস ইট, তোমাকে এক্সট্রা করে কিছু পড়তে হবে না, ঠিক আছে। সো দিস এনভেলপ অফ এয়ার ইজ অ্যাটমসফিয়ার, what we have already talked about। আমাদের চারপাশে যে গ্যাসের, বিভিন্ন গ্যাসের যে একটা খাম রয়েছে, যে আমরা যে একটা কোটের মধ্যে রয়েছি, দ্যাট ইজ কল্ড অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের মধ্যে আছি বলে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, বাতাসের অক্সিজেন ব্রিথ ইন ব্রিথ আউট, রাইট। সো দ্যাট হ্যাপেন্স টু আস। সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, দ্য আর্থ রিসিভ অলমোস্ট অল অফ ইটস এনার্জি ফ্রম দ্য সান। এই যে ব্রিথ ইন ব্রিথ আউট, এটা তো নিঃশ্বাস নিচ্ছি, শুধু নিঃশ্বাস নিলেই হবে? একটা কোমায় থাকা ব্যক্তিও নিঃশ্বাস নেয়। উই নিড এনার্জি টু লিভ, কারেক্ট। আমাদেরকে বেঁচে থাকতে গিয়ে, আমি এই যে চলে ফিরে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, কথা বলছি, উই নিড দ্য এনার্জি। অ্যান্ড হোয়াট ইজ দ্য বেসিক সোর্সেস অফ আওয়ার এনার্জি? তোমার কি মনে হবে বেসিক সোর্স? খাবার, খেতে দিলে এনার্জি পাবো। খাবার কোথায় পাবো ভাই? ইয়েস, সূর্যরশ্মি, কারেক্ট। তো সূর্য ইজ দ্য বেস্ট অ্যান্ড বেসিক and biggest and one and only energy for the whole earth। আর যে বললাম, মানে তাতে কি কি মানে কি কি অ্যাড হলো, পুরো প্রাণীকুল, পুরো পক্ষীকুল, পুরো মানব জীবন, সমস্ত কিছু। সো দ্য হোল আর্থ ইজ ডিপেন্ডিং অন দ্য সিঙ্গেল এনার্জি হুইচ ইজ সান, ক্লিয়ার। সেই সান কি কি উপায়ে আমাদেরকে এনার্জি পাঠায়,
সেটাই আমরা এই ক্লাসের মধ্যে দিয়ে বুঝবো। সো does the part amount of heat, প্রথমে দেখো sun, as a result the earth neither warms up nor does it get cooled over a period of time, এবং এই সূর্যের এনার্জির জন্যই পৃথিবী একদম জমেও যায় না আর আবার গরমে উড়েও যায় না, হ্যাঁ না? কিন্তু যা অবস্থা আছে গরম খুব বাড়ছে, কারেক্ট? সো এখানটায় আরেকটা জিনিস আমরা দেখবো, দ্য অ্যামাউন্ট অফ হিট রিসিভড বাই ডিফারেন্ট পার্ট অফ আর্থ ইজ নট সেম। ওয়াই? বিকজ দ্য সান রে ইজ অলসো নট সেম অন এভরি পার্ট অফ আর্থ। যদি আমাদের সূর্য এটা হতো আর পৃথিবীটা এরকম হতো, সূর্যের আলো একই জায়গাতে এখানটায় পড়ছে, বাত খতম। বাট উই হ্যাভ এ এক্লিপ্টিক্যাল অর্ডার, স্ফেরয়েড আছে, জিওনয়েড বলে। পৃথিবীর শেপকে কি বলে? জিওনয়েড না? পৃথিবীর মতো দেখতে, ওপর নিচটা একটু চাপা হয়, মাঝখানটা স্ফীত হয়, ঠিক আছে? তো সেই পৃথিবীর কথা বলা হচ্ছে। এবং দিস ভ্যারিয়েশন কজ প্রেশার ডিফারেন্স ইন দ্য অ্যাটমসফিয়ার। দিস লিডস টু ট্রান্সফার অফ হিট ফ্রম ওয়ান রিজিয়ন টু অ্যানাদার বাই উইন্ড। সূর্যরশ্মি কোনো একটা জায়গার বাতাসকে গরম করছে, সেই বাতাসটা বাই উইন্ড ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, এক জায়গার গরম অন্য জায়গায় যাচ্ছে, এক জায়গায় ঠান্ডা অন্য জায়গায় যাচ্ছে, তাই না? প্রেশার কাজ করে, উইন্ডের স্পিড, ভেলোসিটি সব কাজ করে। তার সঙ্গে সঙ্গে বলছে দিস লিডস ট্রান্সফার টু হিট ফ্রম ওয়ান রিজিয়ন টু ওয়ান বাই উইন্ড, অ্যান্ড দিস চ্যাপ্টার এক্সপ্লেইন দ্য প্রসেস অফ হিটিং। আমরা এই চ্যাপ্টার থেকে পুরো প্রপার হিটিংটা বুঝবো। ফার্স্ট থিং উই নিড টু নো ইজ সোলার রেডিয়েশন। রেডিয়েশন ফ্রম দ্য সোলার, মানে সূর্যের রেডিয়েশন ইজ কল্ড সোলার রেডিয়েশন। ক্লিয়ার? The Earth's surface receives most of its energy in short wavelength. So, the wavelengths of the solar radiation is very short. খুব ছোট ছোট ওয়েভলেন্থে, খুব ছোট ছোট তরঙ্গের আকারে, তরঙ্গের সাইজে সোলার রেডিয়েশন পৃথিবীর ওপর ঘটে। এবং এই যে সোলার রেডিয়েশন, বাংলায় সূর্যরশ্মি, তাকে কি বলি? হেভি ভাবা বড় সড়ো ওয়ার্ড আছে, insolation, solar insolation. Clear? Insolation কাকে বলে? The amount of sun rays or the amount of solar radiation which is been received by the earth, যেটা পৃথিবী দ্বারা রিসিভড হচ্ছে, মানে সূর্যরশ্মি যখন অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে আসছে, অনেক জায়গায় স্ক্যাটার্ড হচ্ছে, যে পরিমাণটা আর্থে গিয়ে পৌঁছচ্ছে, দ্যাট ইজ বিন কল্ড ইনসোলেশন, দ্য অ্যামাউন্ট অফ সান রেডিয়েশন। ক্লিয়ার? নেক্সট কি? as the earth is geoid resembling a sphere, the sun rays fall accurately at the top of the atmosphere and the earth intercepts a very small portion of the sun's energy. তার মানে বোঝো, আমাদের পৃথিবীতে আমরা যে সান এনার্জিটা পাই, দ্যাট ইজ নট ফুল। আমরা যেটা পাই সেটা খুব অল্প পরিমাণ পাই, মানে সূর্যের পুরো রশ্মি পৃথিবীর ওপর হলে তো ভাগল বা, কারেক্ট? সো উই হ্যাভ আ ভেরি লিমিটেড নাম্বার অফ দ্য এনার্জি, solar energy is been intercepted. এবং on that basis, on an average the earth receives 1.94 calorie per square centimeter per minute at the top of its atmosphere. যদি পৃথিবী এই হয়, তার যদি অ্যাটমসফিয়ারের কথা বলি, টপ অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ বিন দ্য এক্সোস্ফিয়ার, এবং সেইখান থেকে যদি আমরা সোলার রেডিয়েশনের মাপ দেখি, তাহলে প্রত্যেকটা মিনিটে 1.94 ক্যালোরির হিট বা 94 ক্যালোরি পার স্কোয়ার মিটারে, পার সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটারে, যেটা তারা প্রত্যেক মিনিটে রাখছে, দ্যাট ইজ দ্য মেজারমেন্ট। প্রত্যেক সময় পৃথিবীর অ্যাটমসফিয়ার এটা রিসিভ করছে। ক্লিয়ার? নেক্সট আমরা কি দেখবো? দ্য সোলার আউটপুট রিসিভ দ্য টপ অফ দ্য অ্যাটমসফিয়ার varies slightly in the year due to the variation in the distance between the earth and the sun. During this revolution around the sun, the earth is furthest from the sun on 4th July. চলো বোঝাই, এই হলো আমাদের সূর্য, ঠিক আছে? This is the ecliptical way. পৃথিবী কখনো এখানে, পৃথিবী কখনো এখানে। সো যখন এই ডিস্টেন্সটা সব থেকে বেশি হচ্ছে, বেশি ভ্যারি করছে, দিস টাইম, this is on the 4th July. This position is called aphelion. এই যে দূরত্ব, that is called aphelion, ঠিক আছে? এবং 3rd জানুয়ারিতে পৃথিবী সূর্যের অনেক কাছে থাকে, আর এটা দুবার ঘটে, আমরা জানি, রাইট? এখানে সেপ্টেম্বরেও ঘটে একবার।
সো এখানটায় যখন আসে তখন বলা হয় পেরিলিয়ন। সো যখন দূরে দূরে কেউ যায়, আপনা যখন দূরে যায় তখন কিরকম ফিল হয়, কষ্ট হয় না? তো আপনা ইজ অ্যাপেলিয়ন। পেরিলিয়ন কখন, যখন পাস আসছে বা কাছে আসছে। তো কাছে আসাকে বলে পেরিলিয়ন, আপনা দূরে যাচ্ছে বা নিজের লোক, আপন লোক দূরে যাচ্ছে, অ্যাপেলিয়ন। ক্লিয়ার দুটো? নাও হেয়ার দেয়ারফর দ্য অ্যানুয়াল ইনসোলেশন, মানে যখন আমি সূর্যের কাছে থাকবো আমি ইনসোলেশন বেশি পাবো, আমি সূর্য থেকে দূরে থাকবো আমার ইনসোলেশন কম হবে। সো ইন দ্যাট ওয়ে ইনসোলেশন ডিস্ট্রিবিউশন অলসো ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স অফ দ্য সান টু আর্থ। ক্লিয়ার? নাও আমরা যদি বলি এখানে 3rd জানুয়ারি স্লাইটলি মোর দ্যান দ্য অ্যামাউন্ট রিসিভড অন 4th জুলাই, যেটা এরকম বললাম, মানে এই 4th জুলাই যখন পেরিলিয়ন স্টেটে আছে তখন এটা একটুখানি বেশি পায়, আর যখন অ্যাপেলিয়নে থাকে তখন একটু কম পায়। Hence this variation in the solar output does not have great effect on the daily weather changes on the surface of the earth. So next key, variability of the insolation at the surface of the earth. What? Variability of insolation at the surface of the earth. কিভাবে পৃথিবী পৃষ্ঠের ওপর ইনসোলেশন ভ্যারি করে। কিছু ফ্যাক্টর থাকবে, কোনো কিছু ভ্যারি করছে মানে ডেফিনেটলি কিছু না কিছু ফ্যাক্টর কাজ করবে। সো হোয়াট আর দিস ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলো কি সেটা আমরা একটুখানি দেখি। ফার্স্ট ফ্যাক্টর, দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইনসোলেশন ভ্যারি ডিউরিং আ ডে, ইন আ সিজন অ্যান্ড ইন এ ইয়ার। পুরো সব দিন ইনসোলেশন সমান হয় না, স্বাভাবিকভাবে ধরো মেঘলা আকাশ, আকাশ যদি মেঘলা থাকে ইনসোলেশন কম হবে, মেঘেই তো আধা সূর্যের আলো খেয়ে নেবে, তাই না? মেঘ ফুরে পৃথিবী অবধি পৌঁছাচ্ছে না। পুরো সঠিকভাবে যখন সূর্যের আলো পড়ে, তুমি বলো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আসো, পশ্চিমবঙ্গে যে ইনসোলেশন পাবে জম্মু কাশ্মীরে পাবে, দার্জিলিংয়ে পাবে? পাবে না তো। ইটস ভ্যারিজ ডিউ টু টাইম, ডিউ টু ইয়ার, ডিউ টু ডেজ, এভরিওয়ে। ঠিক আছে, ফ্যাক্টরস কি একটু দেখে নি। একটা হচ্ছে রোটেশন অফ দ্য আর্থ ইন দ্য অ্যাক্সিস, এক তো পৃথিবীর রোটেশন, নিজের অ্যাক্সিসের ওপর তার ঘোরা, পৃথিবীর ঘোরা, পৃথিবীর বিভিন্ন জায়গাতে ঘুরছে, তো সব জায়গাতে সমানভাবে ইনসোলেশন পাচ্ছে না, যেদিকে রাত অপর দিকে দিন, তাই না? যেদিকে দিন অপর দিকে রাত। পোলার অংশে কখনো 6 মাস দিন, পোলার অংশে কখনো 6 মাস রাত, কেন হয় সেটা আমরা বুঝবো। নেক্সট হচ্ছে দ্য অ্যাঙ্গেল অফ দ্য ইনক্লাইনেশন অফ দ্য সানরেজ, সূর্যরশ্মি কিভাবে পতিত হচ্ছে মানে পৃথিবীর ওপর, দ্যাট ইজ অলসো দ্য থিং। দ্য লেন্থ অফ দ্য ডে, দিনের লেন্থ কত তার ওপর ইনসোলেশন। দিন লম্বা হলে বেশি সূর্যরশ্মি রাখবে, দিন কম হলে পরে রাখবে না। তোমার মনে হবে দিন লম্বা, আবার কি সব জায়গায় তো সমান না বেটা, সাইবেরিয়া যাও, আমেরিকা যাও, তুমি আমেরিকা সাইবেরিয়া চলে যাও, তুমি আমার এখানে এসো, দিল্লি আসো, ইউ ক্যান সি পশ্চিমবঙ্গে 6টার সময় সন্ধ্যা হয়ে যায়, এখানে 8টাতেও লাইট একদম চকচক করছে, লিটারালি। সো ভ্যারিয়েবিলিটি অফ দ্য ডে অ্যান্ড দ্য ট্রান্সপারেন্সি অফ দ্য অ্যাটমসফিয়ার, যে অ্যাটমসফিয়ারে কতটা ট্রান্সপারেন্ট রয়েছে, অ্যাটমসফিয়ার কতটা ক্লিন রয়েছে। বললাম না যদি মেঘ বেশি থাকে ইনসোলেশন বেশি হবে না, ইনসোলেশন তো মেঘেই খেয়ে নিচ্ছে। দেন অলসো দ্য কনফিগারেশন অফ ল্যান্ড ইন টার্মস অফ ইটস অ্যাসপেক্ট, মানে ধরো এই একটা ল্যান্ড, এখানে একটা পাহাড় আছে, এখানে সূর্যরশ্মি আসছে পড়ছে, পাহাড়ের ছায়া এখানে পড়ছে, দিস এরিয়া উইল হ্যাভ আ লেসার নাম্বার অফ ইনসোলেশন, সিম্পল। সো দ্য ফ্যাক্ট দ্য আর্থ অ্যাক্সিস মেক আ অ্যাঙ্গেল অফ 66.5 ডিগ্রি। দেখো এটা হওয়ার মেন কারণটা কি সেটা যদি আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, লেট মি শো ইউ ইট বাই দিস, ঠিক আছে? সো দেখো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীটাকে দেখতে পাচ্ছি আমরা কতটা হেলে রয়েছে। এটা হচ্ছে পৃথিবী, যদি সোজা দাঁড়াতো তাহলে এটা এরকম থাকতো, যেটা এখানটায়। সো এখানটা দেখতে পাচ্ছি এটা 66.5 ডিগ্রি হিলে রয়েছে, মানে এইখান থেকে পারপেন্ডিকুলার হিসাব করলে পরে আমরা দেখতে পাচ্ছি নর্থে এটা 23.5 ডিগ্রি, কারেক্ট? তো এই যে হিলে রয়েছে, তো সূর্যের রশ্মি যদি এই পথে আসে তাহলে দেখতে পাচ্ছি এখানটায় কি রয়েছে, পোল রয়েছে, তাই না? এটা হচ্ছে নর্দার্ন পোল, এটা হচ্ছে সাদার্ন পোল। সূর্যরশ্মি কিভাবে, যেহেতু পৃথিবী হিলে রয়েছে তাই জন্য সূর্যরশ্মি এই এরিয়াটায় পড়ছে যেখানে এই পোলার অংশ সব থেকে বেশি লাইটেড হচ্ছে,
কন্টিনিউয়াস লাইট হতে থাকবে যতক্ষণ না এই পজিশন একদম ঘুরে এইদিকে যাবে। যখন এটা এদিকে ঘুরবে তখন সূর্যরশ্মি এইদিকে পড়বে, তার মানে এই পুরো এরিয়াতে এখানে লাইট পড়তে থাকবে। যদি আমি ধরো এটাকে তুমি ধরে নাও এটা হোয়াইট আছে, এবার সূর্যটা এদিকে চলে এলো, সূর্য যদি এদিকে আসে তাহলে এটা হোয়াইট হয়ে যাবে এই পোর্শনটুকুনি, এই পোর্শনটা যেটা এখন নাইট দেখাচ্ছে সেটাই ডে হবে, তাহলে এখানটা আবার অন্ধকার হয়ে যাবে, এই জায়গাটা সারাক্ষণ লাইট থাকবে। তাহলে এখানে 6 মাস দিন থাকবে, এখানে 6 মাস রাত থাকবে। সূর্যের অবস্থান যখন পরিবর্তন হবে, বা বেটার বলা ভালো পৃথিবীর অবস্থান যখন পরিবর্তন হবে, মানে সূর্যর যখন ওই উল্টো দিকে যাবে তখন এই এরিয়াতে আবার দিন থাকবে, এখানে তখন রাত থাকবে। দিস ইজ দ্য মেন রিজন যে পৃথিবীর নিজের অ্যাক্সিসের সাথে টিল্টেড হয়ে থাকা, দ্যাট ইজ দ্য স্লান্ট, এবং তার সাথে যে স্লান্ট সানরেজ হচ্ছে বা তির্যকভাবে পড়ে যে সূর্যরশ্মি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ফর দ্যাট। এরপরে কি দ্য প্যাসেজ অফ সোলার রেডিয়েশন থ্রু দ্য অ্যাটমসফিয়ার। যখন অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে সোলার রেডিয়েশন হচ্ছে তখন কি হচ্ছে, অ্যাটমসফিয়ার লার্জলি ট্রান্সপারেন্ট টু শর্ট ওয়েভ সোলার রেডিয়েশন। আমরা এর আগেও পড়েছি যখন আমরা অ্যাটমসফিয়ার আমি বুঝিয়েছিলাম, ট্রপোস্ফিয়ার টু এক্সোস্ফিয়ার বোঝার দরকার ছিল, এবার বোঝা গেল দেখো পোলার এরিয়াতে কি, ট্রপোস্ফিয়ারের এরিয়াটা পোলার রিজিয়নে ছোট, অ্যাটমসফিয়ার কাছে চলে আসে, আর যখন নিরক্ষীয় অঞ্চলে যায় অ্যাটমসফিয়ার বেড়ে যায়, স্ফীত হয়ে যায়। তাহলে সেই জায়গাটাতে আমরা বুঝতে পারছি যখন নিরক্ষরেখায় আসবে তখন অ্যাটমসফেরিক যে ইন্টারসেপশন হবে বা অ্যাটমসফেরিক যে পেনিট্রেশন হবে সূর্যরশ্মির, সেটার পরিমাণটা কি হবে, সেটা বেশি মাত্রায় যে জায়গাটা রেখে দিয়েছে অ্যাটমসফিয়ার তার মধ্যে দিয়ে আসবে। আর এবং যখন আমি পোলার রিজিয়নে যাচ্ছি সেখানে কম হবে, স্বাভাবিক কথাই। এবং সেটাই এখানটা আমরা বলছি যে ইনকামিং সোলার রেডিয়েশন পাসেস থ্রু দ্য অ্যাটমসফিয়ার বিফোর স্ট্রাইকিং দ্য আর্থ সারফেস। এবং তারপরে সেটা শুধু নয়, ট্রপোস্ফিয়ারে যে ওয়াটার ভেপার আছে, ওজন লেয়ার আছে স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর, তার এই সমস্ত দ্বারা কোথাও কোথাও অ্যাবজর্ব হচ্ছে, হয়ে নিয়ে লাস্টে ইনফ্রারেড রেডিয়েশন করছে। তো ফার্স্ট থিং ইউ হ্যাভ টু নো যে সূর্যরশ্মি যখন পৃথিবীতে আসছে তখন ইনফ্রারেড রেডিয়েশন এবং ওজন লেয়ারের ডিপ্লেশন, মানে ওজন লেয়ারকে ভেদ করে আসছে। Very small suspended particles in the troposphere scattered visible spectrum both the space and towards the earth's surface. This process adds color to the sky. আকাশের রং নীল কেন? কারণ সূর্যরশ্মির এই যে স্ক্যাটার্ড ভিজিবল স্পেকট্রাম, সূর্যরশ্মি সাদা রশ্মি, এবং সেটা যখন পুরো অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে আসছে সে সময় তারা সব থেকে বেশি, যখন অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে আসছে তখন সেটা সব থেকে বেশি পরিমাণ কি করে না, তো সব থেকে বেশি পরিমাণ লাইট রাখে, মানে সব থেকে বেশি পরিমাণ লাইট রাখে ইন দ্য সেন্স সব থেকে বেশি পরিমাণ নীল রংটাকে স্ক্যাটার্ড করে স্পেকট্রাম থেকে, মানে পুরো যে 7টা রং আছে তার মধ্যে কি নীল রংকে সব থেকে বেশি স্ক্যাটার্ড করে। সো উই ক্যান সি দ্য স্কাই ব্লু। ঠিক আছে, আমরা মনে রাখবো যে স্পেকট্রাম অনুযায়ী যদি আমরা দেখি সেই ক্ষেত্রে যে স্পেকট্রাম অনুযায়ী মানে আর্থ সারফেস থেকে যে লাইট সোলার রেডিয়েশনের ফলে যে কালার সব থেকে বেশি স্ক্যাটার করে, দ্যাট ইজ দ্য আসমানি বা ব্লু। রেড কালার অফ দ্য রাইজিং অ্যান্ড দ্য সেটিং সান অ্যান্ড দ্য ব্লু কালার অফ দ্য স্কাই আর দ্য রেজাল্ট অফ স্ক্যাটারিং লাইট উইদিন দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার আছে বলেই সূর্য আমাদের কাছে, সরি আকাশ আমাদের নীল। চাঁদে যাও সেখানে গিয়ে দেখবে কালো, কালো বড্ড ভালো। এনিওয়ে, স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ দ্য ইনসোলেশন অফ দ্য আর্থ সারফেস, যে স্পেশাল ডিস্ট্রিবিউশন আর্থ সারফেসের ওপর সূর্যের যে রশ্মির ডিস্ট্রিবিউশন, দ্য স্পেশাল ওয়ে। The insolation received at the surface varies from about 320 watt per meter square in the tropic to about 70 watts per meter square in the pole. Maximum insolation is received over the subtropical desert where the cloudiness is the least, যেখানে সব থেকে কম। কোথায় দেখো, ইকুয়েটর রিসিভ কম্পারেটিভলি লেস ইনসোলেশন, সেটাই আমি বললাম। ইকুয়েটরে সব থেকে বেশি গরম হওয়া সত্ত্বেও সব থেকে বেশি কেন ইনসোলেশন কম হবে ওখানে? সারাক্ষণ গরমের চোটে মেঘ তৈরি করছে, মেঘ বৃষ্টি হচ্ছে এভরি টাইম, রাতের বেলা বৃষ্টি, দিনের বেলায় রোদ না মেঘ। সো ইনসোলেশন অনেক কম ইকুয়েটরে। আর এটা বললাম অ্যাটমসফিয়ার অনেক বড়, বেশি স্ক্যাটারিং, বেশি টাইম টেকিং, কারেক্ট? সো এটা গেল। তারপরে ইন উইন্টার দ্য মিডল অ্যান্ড দ্য হাই ল্যাটিটিউড রিসিভ লেস রেডিয়েশন দ্যান দ্য সামার। নেক্সট হচ্ছে হিটিং অ্যান্ড কুলিং অফ দ্য অ্যাটমসফিয়ার। বলা হচ্ছে কি অ্যাটমসফিয়ারে হিট হওয়া এবং ঠান্ডা হওয়া। দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ অফ হিটিং অ্যান্ড কুলিং ইন দ্য অ্যাটমসফিয়ার। মানে অ্যাটমসফিয়ার মানে আমাদের যেগুলো পড়েছি ট্রপোস্ফিয়ার টু এক্সোস্ফিয়ার, পুরো অ্যাটমসফিয়ারের কথা বলছি, সেটার যে হিটিং মানে বিষয়টা, মানে কতটা গরম হবে কত ঠান্ডা হবে, সেটা ডিফারেন্ট ওয়েতে হয়। যে পৃথিবী যদি ইনসোলেশনের জন্য হিটেড হয় তাহলে পরে সেটা অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে গিয়ে লং ওয়েভ ফর্মে ব্যাক করে, এবং স্বাভাবিকভাবে লং ওয়েভ মানে শর্ট ওয়েভ হলে তাড়াতাড়ি ঢুকতে পারে, লং ওয়েভ মানে বেরোতে অসুবিধা হবে না। তরঙ্গ যদি ধরো মোটা লোককে তো সরু দরজা দিয়ে ঢোকানো সহজ না, সরু লোককে সহজ, তো ওখানে দরজাটা খুব সরু রশ্মি আসছে, মোটা রশ্মি যেতে পারে না। তো দিস ইজ ওয়াই দিস প্রসেস ইজ কল্ড কন্ডাকশন। এবং এই কন্ডাকশনের কারণে কি হয়
দুটো বডি আনইকুয়াল টেম্পারেচার যখন থাকে, যখন সে একটা অন্যের সংস্পর্শে আসে, তখন কি করে, সেই ঠান্ডা বডির কাজ হচ্ছে গরম বডি থেকে গরম নেওয়া, বা গরম বডির কাজ গরম বডি থেকে গরম দেওয়া, ঠান্ডার বিষয়টাকে ব্যালেন্স করতে হবে। দিস ইজ কল্ড দ্য কন্ডাকশন প্রক্রিয়া, ঠিক আছে। কন্ডাকশন মানে কি, যেই মুহূর্তে কন্ট্রাক্ট ব্রেক হয়ে যাবে, টেম্পারেচার লো হয়ে যাবে, বাট যতক্ষণ না, কতক্ষণ এটা ঘটবে, স্বাভাবিকভাবে এই যে গরম অঞ্চল থেকে ঠান্ডা অঞ্চলের দিকে, বা ঠান্ডা অঞ্চল থেকে এই যে চেঞ্জেবিলিটি, যতক্ষণ না এরা দুটো সেম টু সেম হবে, ততক্ষণ এই মানে ইকুয়াল ম্যানেজমেন্টটা চলবে। তোকে আমি দেবো, তুই আমায় ঠান্ডা দিবি, বা আমি তোকে গরম দেবো, আমরা উই উইল বি দ্য সেম প্যাচ। কি বন্ধুত্ব, ভাবো। দ্য এয়ার ইন কন্ট্যাক্ট উইথ দ্য আর্থ রাইজ vertically on the heating in the form of current and the further transmit the heat of the atmosphere. This process of vertical heating, ঠিক আছে, ভার্টিক্যাল হিটিং কি বলা হচ্ছে, কনভেকশন। প্রচুর বার বলেছি কনভেকশন, দিস ইজ কল্ড কনভেকশন। ঠান্ডা জল নিচের থেকে গরম তাপ দিলে ঠান্ডা জল ওপরে গেল, কেন, হালকা হয়ে গেছে গরম হয়ে, এই গরম হয়ে ওপরে যেতে যেতে ঠান্ডা হয়েছে, আবার নিচে আসলো, ওপরের যে ঠান্ডা জল আবার এখানে আসলো, এখানে আবার গরম হলো, আবার ওপরে গেল। দিস ইজ দ্য প্রক্রিয়া অফ কনভেকশন। আর অ্যাডভেকশন কাকে বলে, দিস আর দ্য অল দ্য টাইপ অফ গরম হওয়া, ঠিক আছে। গরম হওয়ার টাইপ কি, প্রথমে বললাম কি, কন্ডাকশন, নেক্সট হচ্ছে কন্ডাকশন। অ্যাডভেকশন কাকে বলে, যদি হরাইজন্টাল মুভমেন্ট হয়, হরাইজন্টাল মুভমেন্ট, এই হচ্ছে একটা গরম এরিয়া আছে, গরম এরিয়া থেকে হরাইজন্টাল মুভমেন্ট ঠান্ডা, সরি উল্টো হয়, ঠান্ডা এরিয়া থেকে গরম জল গিয়ে সোজা গিয়ে ওই জায়গাটা হেভি গরম, ঠান্ডাটাকে গিয়ে গরমে ম্যাচ করলো। আবার গরম হাওয়া ওখানটায়, আবার যখন মানে এখানকার হাওয়া চলে গেল, স্বাভাবিকভাবে এখানটায় একটা ডেফ্লিশন হলো, তার এখানকার গরম হাওয়া যেটা আসলো, আবার ঠান্ডা যেখানে হয়ে গেছে সেখান থেকে হাওয়ার হরিজন্টালি আসলো, দিস ইজ কল্ড অ্যাডভেকশন, ঠিক আছে। সো মোস্ট অফ দ্য ডায়নাল মানে মোস্ট অফ দ্য ডায়রনাল, সেই ক্ষেত্রে কি হয়, মিডল ল্যাটিটিউডসে, মিডল ল্যাটিটিউডস মানে ট্রপিক্যাল ক্যান্সার থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকন অব্দি, এই মিডল ল্যাটিটিউডসের কথা বলা হয়েছে। দ্যাট ইজ আ ভেরিয়েশন অফ দ্য ডেইলি ওয়েদার, প্রায়, আর বেসিক্যালি একদম নিরক্ষরেখা, ইকুয়েটারে একদম রোজ দেখতে পাওয়া যায় এটা। কারণ কি, ঠান্ডা আর গরম বাতাসের এই যে চেঞ্জেবিলিটিস ডিউ টু অ্যাডভেকশন, এটা পরীক্ষাতে প্রায় আসে কিন্তু, যে নিরক্ষীয় ওখানে প্রেসিপিটেশন হওয়ার কারণ কি, বৃষ্টির যে টাইপটা কন্ডাকশন টাইপের হয়, এবং অ্যাডভেকশনও ওইখানটায় ঘটে ইন এ ট্রপিক্যাল রেঞ্জ, পার্টিকুলার নর্দার্ন ইন্ডিয়াতে। লু যে বয় না, দ্যাট ইজ এ প্রসেস অফ দ্য অ্যাডভেকশন, ঠিক আছে। নাও হচ্ছে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন। টেরেস্ট্রিয়াল রেডিয়েশন মানে, যেমন সূর্য থেকে পৃথিবীতে লাইট আসলো, এবার পৃথিবী কি করবে, সেই লাইটকে ব্যাক করে দেবে থ্রু দ্য লং ওয়েভ, সেটা যখন ব্যাক করবে, দ্যাট ইজ বিন কল দ্য রেডিয়েশন। সো ওরা কি করছে, রেডিয়েট করছে, পৃথিবী রেডিয়েট করছে, কি রেডিয়েট করছে, তাপ রেডিয়েট করছে। তো এই যে তাপ রেডিয়েট করা থ্রু দ্য লং ওয়েভ পৃথিবী থেকে যাচ্ছে, কারণ তো ডাইরেক্ট সোর্স নয়। রেডিয়েশন মানে কি, তুমি ধরো এটা একটা বস্তু, এটা তো তুমি একটা লাইট ফেললে, লাইটটা রেডিয়েট করলো বা প্রতিফলিত হলো, রাইট, রিফ্লেক্ট ব্যাক করলো, লাইটের ক্ষেত্রে রিফ্লেকশন বলি। রেডিয়েশন যখন সূর্যরশ্মির জন্য আমরা রেডিয়েশন ইউজ করছি, এখানে আসলো, পৃথিবী থেকে এটা ব্যাক করলো। এবার যখন এই ব্যাক করছে, সেই সময় এরা যখন পাঠাচ্ছে, লং ওয়েভে পাঠাচ্ছে, এবং এই যে এনার্জি, সেটা কি করছে, অ্যাটমসফিয়ারকে হিট আপ করছে, ঠিক আছে। কালকে আমরা আরেকটা জিনিস পড়েছিলাম যে কার্বন ডাই অক্সাইড একটা কি করে, চাদরের মতো কাজ করে, সেটা আর ফেরত দিতে দেয় না, বিকজ ওই যে যখন আসে সূর্যরশ্মি, শর্ট ওয়েভে আসে, যাচ্ছে যখন লং ওয়েভে যাচ্ছে, ও হোল্ড করে নেয়, যেতে দেয় না, ওর যে ফাঁকাটা থাকে সেটা খুব চাপা ফাঁকা থাকে। তো এই যে লং ওয়েভ রেডিয়েশন, সেটা অ্যাটমসফিয়ার গ্যাসে, পার্টিকুলারলি কার্বন ডাইঅক্সাইডে যারা আসে এবং অন্যান্য যে গ্রিন হাউস গ্যাস আছে, তারা ওটাকে হোল্ড করে। স্বাভাবিকভাবে ওই হোল্ড করলে কি হবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট হিটিং হবে, এবং ওটা কি হিট, কাকে রাখছে, হিট রাখছে, হিটকে ওখানে স্টোর করছে। সো দ্য অ্যাটমসফিয়ার ইন টার্ন রেডিয়েটস অ্যান্ড ট্রান্সমিট হিটস টু স্পেস। ফাইনালি দ্য অ্যামাউন্ট অফ হিট রিসিভ ফ্রম দ্য সান ইজ রিটার্ন টু দ্য স্পেস, দেয়ার বাই মেনটেনিং কনস্ট্যান্ট টেম্পারেচার অফ অ্যাট দ্য আর্থ সারফেস অ্যান্ড ইন দ্য অ্যাটমসফিয়ার। সিম্পলি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম, যে যখন এই অ্যাটমসফিয়ারে রেডিয়েশন বারবার ঘটবে, তো এই প্রসেসটা তো কন্টিনিউস চলছে। সূর্যরশ্মি আসছে, রেডিয়েটেড হচ্ছে, শর্ট ওয়েভে আসছে, লং ওয়েভে ব্যাক করছে, কার্বন ডাইঅক্সাইডের চাদর কখনো হোল্ড করছে। তো এখানকার যে ঠান্ডা, এখানকার যে গরম, দ্যাট ইজ কনস্ট্যান্ট। যদি একটা বড় সড়ো চেঞ্জ ঘটে যায় অ্যাটমসফিয়ারে, দেন দিস প্রসেস উইল বি চেঞ্জড। নেক্সট আমরা এর সাথে যেটা অ্যাড হলো, কি নতুন জিনিস হলো, রেডিয়েশন পেলাম, কিভাবে গরম হয়। এইবার আমরা পড়বো যে হিট বাজেট কাকে বলে। মানে বাজেট মানে কি, আয় ব্যয় রক্ষণামূলক যা জিনিস না, এই যে তারই মানে হিটিং এর যে বাজেট, দ্যাট ইজ কল্ড হিট বাজেট, দ্যাট উইল বি দ্য সাবজেক্ট অফ
নেক্সট ক্লাসেস, ঠিক আছে? নেক্সট ক্লাসের কন্টেন্ট থাকবে আমাদের হিট বাজেট। ডোন্ট ফরগেট টু কাম এন্ড জয়েন টু স্টাডি আইকিউ বাংলা। ডোন্ট ফরগেট টু শেয়ার দ্য ভিডিও, লাইক দ্য ভিডিও, কমেন্ট ডেফিনেটলি তোমার কেমন লাগছে আমাকে জানিও। ভূগোল কি এত সহজ আগে লাগতো? যদি না লাগে তাহলে অবশ্যই কিন্তু ক্রেডিট আমাকে দিতে হবে। ক্রেডিট কিভাবে দেবে? রাইট ইন ইউর কমেন্ট সেকশন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।